Music volume muted. ভারতীয় বিজ্ঞানের উন্নয়ন প্রসঙ্গে মহাত্মা গান্ধী কি ভেবেছিলেন সেই প্রসঙ্গে আজ বলার চেষ্টা করব। বিজ্ঞান প্রকৃতপক্ষে যাকে পাশ্চাত্যের বিজ্ঞান চিন্তা বলা হয়, সেই বিজ্ঞান চিন্তার প্রসারে মহাত্মা গান্ধী একটি নঙর্থক ভূমিকা নিয়েছিলেন বলে অনেকেই মনে করেন। প্রকৃতপক্ষে এই ভাবনার সূত্রপাত হয়েছিল তাঁর 1909 সালে প্রকাশিত হিন্দ স্বরাজ গ্রন্থে, যেখানে তিনি পাশ্চাত্য বিজ্ঞান চিন্তার পরিবর্তে প্রথাগত ভারতীয় ঐতিহ্য এবং প্রাচীন বিজ্ঞান ও গণিতশাস্ত্রের ওপর নির্ভরশীল এক স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভরশীল বিজ্ঞানের প্রসারের কথা বলেছিলেন। এই প্রসঙ্গেই অল্ডাস হাক্সলি মন্তব্য করেছিলেন যে মহাত্মা গান্ধী ছিলেন প্রকৃতপক্ষে বিজ্ঞান বিরোধী। পরবর্তীকালে ভারতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে তাঁরই অনুগামী জওহরলাল নেহেরুর সাথে মহাত্মা গান্ধীর এই বিষয়ে এক বিতণ্ডার সৃষ্টি হয়েছিল। ফলত নেহেরুর মতানুসারেও মহাত্মা গান্ধী ছিলেন একজন ধর্মীয় মানুষ, অন্যদিকে নেহেরু নিজেকে বিজ্ঞানমনস্ক মানুষ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে নির্মল কুমার বোসও কিন্তু মহাত্মা গান্ধীকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে বিজ্ঞানের যে কোনো সম্পর্ক নেই তা তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু প্রকৃতই কি মহাত্মা গান্ধী বিজ্ঞান বিরোধী ছিলেন? এই নিয়ে আজ বিভিন্ন গবেষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। মহাত্মা গান্ধীর বিখ্যাত বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই গ্রন্থে তিনি বিশদে তার বিজ্ঞান চিন্তার বিষয়টি উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে মহাত্মা গান্ধীর জীবৎকালে তিনি দুটো বিশ্বযুদ্ধর যে ধ্বংসলীলা, যেগুলো পুরোপুরি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, সেই ভয়াবহ পরিস্থিতি উপলব্ধি করেই তিনি পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তির সমালোচনা করেছিলেন। পাশাপাশি ভারতের মতো একটি দরিদ্র দেশ, যে দেশ প্রায় 200 বছর ধরে ঔপনিবেশিক শাসন ও শোষণাধীনে পরিচালিত হয়েছিল, সেই রকম একটি দেশকে পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শিল্পায়নের ভিত্তিতে একটি অশুভ প্রতিযোগিতায় নামাতে চাননি। সেই জন্যই স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং ভারতীয় রাজনৈতিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে মহাত্মা গান্ধী প্রথাগত ভারতীয় বিজ্ঞান চিন্তার ওপরেই অধিক গুরুত্ব দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে এ বিষয়ে তার আলোচনায় উঠে এসেছিল যে যন্ত্রভিত্তিক, যন্ত্র নির্ভর যে মানব সভ্যতা, তা মহাত্মা গান্ধী কখনোই চাননি। মহাত্মা গান্ধীর বিজ্ঞান চিন্তার প্রসঙ্গ উল্লেখ করে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা ভূয়সী প্রশংসা করেছিলেন। মেঘনাদ সাহা উল্লেখ করেছিলেন যে যদি প্রকৃত বিজ্ঞানের উন্নয়ন ঘটাতে হয়, বিজ্ঞানকে যদি মানব সভ্যতার উন্নয়নের কার্যে ব্রতী করতে হয়,
তাহলে মহাত্মা গান্ধীর পথকেই অনুসরণ করতে হবে। প্রকৃতপক্ষে মেঘনাদ সাহা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর ধ্বংসলীলা উপলব্ধি করেছিলেন, তার ভিত্তিতেই তিনি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী বিশ্বনাথন তিনিও মহাত্মা গান্ধীর বিজ্ঞান চিন্তার ভূয়সী প্রশংসা করেছিলেন। সুতরাং মহাত্মা গান্ধী যে বিজ্ঞান বিরোধী ছিলেন এমনটা নয়, তবে অনেকে মনে করেন তিনি একটি অল্টারনেটিভ সায়েন্স বা বিকল্প বিজ্ঞানের প্রসারের কথা ভেবেছিলেন। মহাত্মা গান্ধীর কথায় দেয়ার ইজ এনাফ ফর এভরিবডিজ নিড বাট নট এনাফ ফর এভরিবডিজ গ্রিড, অর্থাৎ এই পৃথিবীতে, এই রাষ্ট্রে অনেক সম্পদ রয়েছে মানুষের চাহিদা পূরণের জন্য, কিন্তু কারুর লোভের আশা পূরণ করার মতো ক্ষমতা এই প্রকৃতির নেই। সুতরাং যে বিজ্ঞান, যে প্রযুক্তি, যে শিল্প শুধুমাত্র অশুভ প্রতিযোগিতায় মানুষকে ঠেলে দেয়, সেই বিজ্ঞান চিন্তা, সেই বৈজ্ঞানিক উন্নতির তিনি সমালোচনা করেছিলেন। তিনি যে বিজ্ঞান মনস্ক ছিলেন তার প্রমাণ ভারতের বিখ্যাত বিজ্ঞানী তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথা থেকেও উঠে আসে। এপিজে আব্দুল কালাম ভারতের বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইকে ভারতীয় বিজ্ঞানের মহাত্মা গান্ধী হিসাবে উল্লেখ করেছেন। এর থেকেই বোঝা যায় যে আধুনিক বিজ্ঞান চিন্তার প্রসারে মহাত্মা গান্ধী আজও কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ধন্যবাদ। Stop recording video button.